নমস্কার। জটিল শেয়ার বাজার থেকে আমি ওঙ্কার চক্রবর্তী বলছি। আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই বলে আমি বর্তমান যে জিওপলিটিক্যাল টেনশন চলছে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা ছোট ভিডিও আলোচনা করছি। আজকে 1 মে 2026 আমি ভিডিও করছি অনেক দিন পর। তো দেখুন, যে আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম, বারবার আপনাদের সতর্ক করেছিলাম 2024 ডিসেম্বর থেকে যে আপনারা কেউ ভারতীয় শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবেন না, কারণ এখন ইনভেস্টমেন্ট করার মতন পজিশন নয়। তার কারণ ভারতবর্ষের জিডিপির হার কমছিল, ম্যাক্রো ইকোনমির ধার কমছিল, তার সঙ্গে নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি প্রত্যেকটা জিনিস কমছিল। শুধু ইনফ্লেশনটা তার চেয়ে আবার কমছিল। ইনফ্লেশন একবারে কমে যাওয়া ঠিক নয়। ইনফ্লেশন একবারে 0.75 হয়ে গেছে 2025 অবশ্য, সেটা 24 নয়। তার মানে কি, এখান থেকে অ্যাজ পার অ্যাজ ইকোনমিক ফর্মুলা অনুযায়ী মানে ডিমান্ড নেই। আর আমি আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতে বারণ করেছিলাম এই কারণেই যে ট্রাম্প সাহেবের মতন একটা পাগল লোক আসছে, যে পাগল লোকটাকে আমি 2016 থেকে 20 তার কার্যকলাপগুলো দেখেছি। তো দেখুন, 2-2.5 বছর হয়ে গেল ইন্ডিয়ান মার্কেট আজ পর্যন্ত সেই টপ ভাঙতে পারেনি যেটা সারা পৃথিবীর বাজার ভেঙে দিয়েছে। ডাও জোন্স বলুন, ন্যাসডাক বলুন, S&P 500 বলুন, ফ্রান্স বলুন, এই ক্যাক বলুন, ড্যাক্স বলুন, জাপানের ইন্ডেক্স বলুন, কোরিয়ার ইন্ডেক্স বলুন, ব্রাজিলের ইন্ডেক্স বলুন, একমাত্র ইন্ডিয়া ছাড়া পৃথিবীর সব শেয়ার মার্কেট 50 উইক টপটাকে ভাঙার পর 50 উইক টপকে মানে 1000 বার ভেঙেছে 2026, এবং স্টিল কন্টিনিউ না, এখনও পর্যন্ত ভেঙে যাচ্ছে, কিন্তু ইন্ডিয়া পাচ্ছে না। তার কারণ ইন্ডিয়ার দিনের দিন জিডিপি কমছে। জিডিপিতে কমছেই। নমিনাল জিডিপির আবার দুটো ভাগ আছে, নমিনাল জিডিপি, রিয়েল জিডিপি, দুটোই কমছে। কিন্তু 2024 সালটা জিডিপিটা ঠিক ছিল, তাই 2024-এ সেই যে 26,277 টপ করেছিল, সেই টপকে 1 বছরের মধ্যেও ভাঙতে পারেনি। আর যেটা ভেঙেছিল সেটা খবরে ভেঙেছিল। এই বিভিন্ন মিডিয়া খবর বলেছিল যে আমাদের ইন্ডিয়ার সঙ্গে ট্রেড চুক্তি হয়ে গেছে 15%, সেই কারণে ভেঙেছিল। কিন্তু আমি বলেছিলাম যে এটা সঠিক তথ্য নয় মনে হচ্ছে। 2-4 দিন পরে বলেছিলাম, যখন মোদিজি বলছে আমার সঙ্গে তো এরকম কোনো কথা হয়নি যে আমাকে আমেরিকায় ইনভেস্ট করতে হবে, বা আমাকে রাশিয়ার আমি তেল কিনবো না। যে 15%-এর চুক্তিটা ডোনাল্ড ট্রাম্প সাহেব টুইট করে বলেছিলেন, এবং ওভার দ্য ফোন বলেছিলেন মোদি সাহেবকে যে আমাদের চুক্তি হয়ে গেছে, কিন্তু তোমাকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে। যাই হোক, সে আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন। বিশেষ করে 12ই ডিসেম্বর থেকে 17ই জানুয়ারি পর্যন্ত যে 5-7টা ভিডিও আছে। আমি যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, জিওপলিটিক্যাল এই যে টেনশন চলছে, এই ট্রাম্প সাহেব আসবে এবং সারা পৃথিবীকে নাড়িয়ে দেবে। ট্রাম্প সাহেব আসার আগেই আমি বলেছিলাম, কারণ ওনার 2016 থেকে 20 যে একবার বসেছিলেন,
মার্কিন প্রেসিডেন্ট হিসাবে তার কার্যকলাপগুলো আমি দেখে মনে হয়েছিল উনি একটা উন্মাদ লোক। ঠিক উন্মাদও নয়, ক্রেজি ম্যান, টার্ম ইজ এ ক্রেজি ম্যান, মানে বিকৃত মস্তিষ্ক লোক। সকালে একরকম টুইট করে, 2 ঘন্টা পরে একরকম টুইট করে, আবার রাত্রিবেলায় আবার একরকম টুইট করে। সে যাই হোক, আপনারা দেখছেন, শুনছেন, সব কিছু যা আমি বলছি তা ঠিক কিনা সবই আপনারা বুঝতে পারছেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি, যখন যুদ্ধের ভাব ছিল না তখন আমি এসবগুলো বলেছিলাম। এখন তো যুদ্ধ যে পরিস্থিতির দিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে যে ট্রাম্প দ্বিতীয় হিটলার হয়ে গেছে। হিটলার যেমন 1940 সালে পোল্যান্ডকে আক্রমণ করেছিল রাশিয়াকে সঙ্গে দিয়ে, তার এগেনস্টে কী হলো, ফ্রান্স দাঁড়িয়ে গেল। ও, তুমি আমার ইউরোপের পোল্যান্ডকে দখল করছো, আমি তোমায় ছেড়ে দেবো। ফ্রান্স জোড়াতে জোড়াতে ব্রিটেন জড়িয়ে গেল, গ্রেট ব্রিটেন। এরপর একটার পর একটা দেশ জড়াতে লাগলো। তারপর কী হলো, মাঝখানে রাশিয়ার সঙ্গে যে চুক্তি করেছিল পোল্যান্ড দখল করার পর, সেই চুক্তি ক্যান্সেল করে হিটলার কী করেছিল, রাশিয়া দখল করতে গেছে। 1939 থেকে 3 বছর, 40, 41, 42 পর্যন্ত 3 বছর রাশিয়ার অন্দরে প্রবেশ করে রাশিয়াকে দখল করার জন্য গেছিল। ঠিক ট্রাম্প তাই করছে। একবার বলেছে কানাডাকে আমার অঙ্গরাজ্য হিসাবে নিয়ে নেব, একবার করলো কি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নিয়ে চলে এলো। তৃতীয় দখল ইরানকে করতে গেছিলো, ভেবেছিল মাদুরোর মতো ও চলে আসবে। কিন্তু যখন বুঝতে পারলো যুদ্ধ করতে করতে যে ইরান অনেক শক্তিশালী দেশ এবং অনেক বড় দেশ, পিছু হটতে লাগলো। আজ পর্যন্ত ইরানকে কবজা করতে পারেনি, আর পারবেও না কোনোদিন। এই ইরান দেশটার কথা একবার ভাবুন তো, যে দেশটা 1970 সাল থেকে স্যাংশনে আছে, মানে তার যে রুপি, আমাদের যেমন রুপি বলি, তেমনি ওদের কি একটা আছে, আমার খেয়াল নেই, রিয়াদ না কি একটা বলে, সেগুলোকে সিজ করে রেখে দিয়েছে। এবং তেল কোনো দেশ ইরান থেকে নিতে পারবে না। 1970 সাল থেকে তারা স্যাংশনে আছে। ভাবুন, সেইখান থেকে তারা নিজের টেকনোলজি দিয়ে নিজের ইয়াং ছেলে মেয়েকে, ভালো ইরানের মধ্যে ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে, সেইখান থেকে তারা পড়াশুনো করে দেশের স্বার্থে যে মিসাইল বানিয়েছে, যার রেঞ্জ 4000-5000 কিলোমিটার পর্যন্ত, সেই নিজস্ব টেকনোলজি দিয়ে বাইরের কোনো সাহায্য ছাড়াই, সাহায্য করবে কী করে? ওর থেকে কেউ তেলই কিনতে যায় না, কারণ আমেরিকা স্যাংশন লাগিয়ে রেখেছে 70 সাল পর্যন্ত। তাই নিজের টেকনোলজি দিয়ে যে পারদর্শিতা ডোনাল্ড ট্রাম্প সাহেবকে দেখিয়ে দিয়েছেন, উনি তো ভয়ে নিজেই যুদ্ধ বিরতি করেছেন। হিটলারও তাই করেছিল, রাশিয়াতে 3-4 বার যুদ্ধ বিরতি করেছিল, কিন্তু তাও রাশিয়াকে দখল করতে পারেনি। এই ট্রাম্প সাহেবের অবস্থাও তাই হবে, শুধু তার সঙ্গে সারা বিশ্ব জড়িয়ে যাবে। যে একটা, আমার যেটুকু ধারণা, একটা ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হবে। এবার আপনি বলবেন মার্কেট বাড়ছে কেন? মার্কেট বাড়ছে এখন কোনো ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল বা কোম্পানিগুলো রেজাল্ট ভালো করছে বা খারাপ করছে বা ইনফ্লেশন বাড়ছে বা কমছে তার জন্য নয়, পুরা মিডিয়া ক্যাপচার করে রেখেছে। কারা? যারা গ্লোবালের আন্ডারে আসে। গ্লোবালাইজেশন, হোয়াট ইজ দ্য মিন বাই দ্য গ্লোবালাইজেশন? Globalization means a globalization who can calculate at rapid speed.
যে দ্রুততার সঙ্গে সব কিছু করবে, যেমন গ্লোবালাইজেশনে ইন্ডিয়া ঢোকার পর 1991-92 সালে মনমোহন সিংয়ের হাত ধরে নরসিংহ রাও এনইএফটি, ন্যাশনাল ইলেকট্রনিক ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার, এনইএফটি, আপনি এনইএফটি দিয়ে আপনার এটিএম থেকে টাকা তুলে নিতে পারছেন, এনইএফটি করে ব্যাংক থেকে টাকা পাঠাতে পারছেন, আপনাকে পঙ্গু করে দেওয়া হচ্ছে একরকম। আপনি ঘরে বসে মোবাইলের মাধ্যমে সব কিছু করে নিতে পারেন। এই হচ্ছে গ্লোবালাইজেশন নিয়ম। আর গ্লোবালাইজেশনের নিয়ম হচ্ছে আমরা গ্লোবাল লিডাররা যা ভুল করব তা জনগণের ঘাড়ে চাপিয়ে দেব। প্রথমে ট্যারিফ, যে ট্যারিফ 300 বছরের ইতিহাসে কোনো প্রেসিডেন্ট আমেরিকার করেনি, সেটা ডোনাল্ড ট্রাম্প 300 বছরের ঐতিহ্যকে উল্টে দিয়ে ট্যারিফ বসিয়েছেন, যার ফল ভোগ করতে হচ্ছিল দীর্ঘদিন। এখন আবার যুদ্ধে জিতেছে। যে ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন আমেরিকান জনগণকে, আমি যুদ্ধ করব না, আমি শান্তি চাই, আমাকে নোবেল পুরস্কার দেওয়া হোক, আমি 3টে যুদ্ধ থামিয়েছি, এর মতন পাগল লোক আর আছে? তাই আমি একে বলি দ্বিতীয় হিটলার। আর সত্যি কথায় যে আজকে 1 মে 2026 আজ পর্যন্ত যেটুকু আমি স্টাডি করে দেখেছি, তাতে আমার মনে হচ্ছে প্রত্যেকটা দেশ আস্তে আস্তে জড়িয়ে যাবে যুদ্ধে। কারণ এই ট্যারিফের ব্যাপারে যে হারে প্রত্যেক দেশের প্রেসিডেন্টকে বা যে যার পদে আছে প্রধানমন্ত্রীকে যে হারে চমকেছে এবং ট্যারিফ বসিয়ে রেখেছে, তাতে প্রত্যেকটা দেশ ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার এগেনস্টে চলে গেছে। ডোনাল্ড ট্রাম্প এখন একা হয়ে গেছে সারা পৃথিবীর দেশের থেকে। কেন হয়ে গেছে? আজকে পুরো ইউরোপিয়ান ইউনিয়ন, যারা 40, 50, 60, 70 বছর ধরে আমেরিকার তাবেদারি করে এসেছে, তাদের ঘাড়েও চোট দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কী করেছেন? ন্যাটো থেকে নিজেকে উইথড্র করেছেন। আর কি করেছেন? ন্যাটোতে যে সব ফান্ডিং করতো আমেরিকা, সেগুলো সব বন্ধ করে দিয়েছেন। এবং আর কি করেছেন? সমস্ত ইউরোপীয় ইউনিয়নকে বলেছে, আমি আর তোমাদের নিরাপত্তা দিতে পারবো না। তবে এই চাটুকর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে 32টা দেশ আছে, সেই 32টা দেশই বুঝল ডোনাল্ড ট্রাম্প যেহেতু এসে গেছে, আমরা আর পাত্তা পাবো না, তাই ভারতবর্ষের সঙ্গে তারা নতুন একটা চুক্তি করেছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে আর কেউ পছন্দ করেছেন না, ইউরোপ, না চায়না, না রাশিয়া, না ইন্ডিয়া। ইন্ডিয়া তো অত কিছু ক্ষমতাই নেই। যেমনি চায়নাকে চমকাতে যাচ্ছে, চায়না চুপ করে দিচ্ছে, কারণ চায়নার হাতে সারপ্লাস ডলার আছে এবং চায়না ইজ এ এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি, যেটা ইন্ডিয়া নয়। ইন্ডিয়া 85% ইম্পোর্ট করে, 85% to 90% ইম্পোর্ট করতে হয়। তার মধ্যে তেল আমদানি খাতেই, ক্রুড অয়েল আমদানি খাতেই অনেক টাকা চলে যায়। তাই ইন্ডিয়া বাধ্য হয়ে সব কিছু সহ্য করছে। কিন্তু তার মাঝেই এই যে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধের যেহেতু কারণ, আমার যেটুকু ধারণা, শুধু ডলার কেন্দ্রিক। কারণ দুনিয়ায় যত সব তেলের, মানে ইরানি বলুন, ইরাকি বলুন, আর আপনার ভেনেজুয়েলায় বলুন, সবাই কিন্তু ডলারে কেউ ট্রেড করছে না, ম্যাক্সিমাম ইয়েনে ট্রেড করছে। তখন দেখছি আমার ডলার পড়ে যাচ্ছে। ডলার পড়ে গেছিলো 80, 76, 77, 78, এখন নাহলে 98 গেছে। সবাইকে চাপ দিয়ে বলছে ডলারে ইয়ে করতে হবে। আর আমেরিকার মূল হাতিয়ার ডলার, যেটা
1930 সালে নিক্সন সাহেব করে গেছিলেন ওপেক কান্ট্রিগুলোর সাথে চুক্তি, যে আমরা তোমাদেরকে নিরাপত্তা দেবো, বিনিময়ে তোমাকে ডলারের ট্রেড করতে। তাই আমেরিকার ওখানে অনেক ইনভেস্টমেন্ট আছে, অনেক স্বার্থ আছে, সেসব বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এবার আমি শেয়ার বাজার ফিরে আসি। এই যে যুদ্ধের অবতীর্ণ $126 গতকাল যে তেল হয়ে গেছিল বা হয়ে গেছে এখনও $120, তাতে কি ইকোনমিক্সে ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ হয়েছে? যে হারে ট্যারিফ বসেছে তাতে কি তার ইনফ্লেশনের ফান্ডামেন্টাল কিছু চেঞ্জ হয়েছে? তাহলে বাজার বাড়ছে কেন? বাজার বাড়ছে ইনফোরিয়াতে। আর ইকোনমিক্স একটা বিজ্ঞান। আপনি ইনফোরিয়ায় আপনার মিডিয়া কন্ট্রোলে, আপনার সব কিছু যখন কন্ট্রোলে তাদেরকে দিয়ে আপনি করাচ্ছেন, এটা আপনি 1 মাস 2 মাস 3 মাস ধরে রাখতে পারবেন। ইকোনমিক্স যেহেতু একটা বিজ্ঞান, ম্যাক্রো ইকোনমি, মাইক্রো ইকোনমি, তার সঙ্গে যে ম্যানেজমেন্টের সাবজেক্ট আছে, জিডিপি বলুন, নমিনি জিডিপি বলুন, ইপিএস বলুন, আর্নিং পার শেয়ার বলুন, যদি কমতে থাকে, কমছেও, আর আপনারা ভুলভাবে সারা গ্লোবাল দেখাচ্ছেন, এটা কিন্তু 2-3 মাসের বেশি থাকবে না। অর্থনীতি যেহেতু একটা বিজ্ঞান, সে বিজ্ঞান অনুযায়ী তার নিজের জায়গায় ফিরে আসে। এটা বারবার দেখেছি। 2026 সম্ভবত 7 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প, মোদি সাহেব ঘোষণা করলেন, আর তার সঙ্গে পীযূষ গোয়েল, যে আমাদের চুক্তি হয়ে গেছে 15%। বাস নিফটি কত খুলেছিল? 1300 পয়েন্ট নিফটি খুলেছিল, 4000 পয়েন্ট সেন্সেক্স উপরে করে রাখতে পেরেছিল। আসলে তো চুক্তিই হয়। তাহলে এই সব খবর দিয়ে এরা নিফটিটাকে ম্যানিপুলেশন করছে, প্রত্যেকটা ডাটাকে ম্যানিপুলেশন করছে, ইনফ্লেশনকে ম্যানিপুলেশন করছে। তো ম্যানিপুলেশন ম্যাক্সিমাম লেভেল অফ 3-4 মান্থ থাকে, তার বেশি থাকে না। ইকোনমিক একটা বিজ্ঞান, সে বিজ্ঞান অনুযায়ী যেমন যেমন বৃদ্ধি, সে অনুযায়ী সে তার জায়গায় ফিরে আসে। বর্তমানে আমি যে আপনার 12/2/2026 12/2/2025 বলেছিলাম যে ইন্ডিয়াতে রিসেশন আসবে, কিন্তু ইন্ডিয়ায় রিসেশন এলে সারা পৃথিবীতে সেটা ইফেক্ট করবে না। তার কারণ ইন্ডিয়ার ইকোনমি খুব ছোট। আমেরিকার ইকোনমি হচ্ছে $37 ট্রিলিয়ন, আর ইন্ডিয়ার ইকোনমি হচ্ছে অনলি ফর $4 ট্রিলিয়ন। তাও অনেক নতুন নতুন ইস্যু ছেড়ে ওটাকে মেকআপ করা হবে। আর দিনকে দিন ইন্ডিয়ার জিডিপি কমছে, নমিনাল জিডিপি কমছে, রিয়েল জিডিপি কমছে। তাহলে ইকোনমিক্সের থিওরি অনুযায়ী, মাইক্রো ইকোনমিকের থিওরি অনুযায়ী, ম্যাক্রো ইকোনমিকের থিওরি অনুযায়ী যাওয়া উচিত নয়। কিন্তু শেয়ার বাজারে টাকার জোরে গল্পের গরু গাছে উঠে যায় অনেক সময় 3-4 মাস ধরে। এখন সেই র্যালিটা চলছে। পুরো মিডিয়া বলছে তামিল $126 তেল চলে গেছে, বলছে ইনফ্লেশন বাড়ছে না। কালকে আমেরিকার ম্যানুফ্যাকচারিং ডাটা বেরিয়েছে, তাতে বলছে নাকি সন্তোষজনক 1000 পয়েন্ট প্লাস হয়ে গেছে। তো এই ম্যানিপুলেশন বেশি দিন টিকবে না। তার আগে তো আপনাদের সামনে আমি ভিডিও করে বলেছি 17 ফেব্রুয়ারি সম্ভবত 2026 যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইনসাইডের ট্রেডিংয়ে ফেসে গেছেন, এবং ওনার ইনকোয়ারি হচ্ছে। কাকে নিয়ে ফেসেছেন? যুদ্ধ চলছে, উনি আরব আমির সাহেব যুবরাজকে নিয়ে একদিনে $116 তেল থেকে করে দিল $90।
উনি নিজেই বেছে নিজেই তলায় কভার করে যুদ্ধের খরচ বা নিজের পকেট বা ছেলে মেয়ের নাতি নাতনিকে বড়লোক করার জন্য এইসব উনি ইনসাইডার ট্রেডিং 2016 সালে থেকে 20 সালেও করেছিল, এখন আবার বেশি করছে। তার ইন্সপেকশন কিন্তু চলছে। এই কতকগুলি কথা বলে আপনাদের সামনে আমি বিদায় নিতে চাই। তবে ডোনাল্ড ট্রাম্প সাহেব দ্বিতীয় হিটলার হয়ে গেছেন। হিটলার যেমন সমস্ত দেশ দখল করতে করতে আর পারেনি এবং নিজেই নিজেকে গুলি করে মেরেছিলেন, তেমনি ডোনাল্ড ট্রাম্পের অবস্থা তাই। আমার যেটুকু মনে হচ্ছে জিও পলিটিক্যাল টেনশন সঙ্গে শেয়ার মার্কেটের অনেক যোগ আছে, জিও পলিটিক্যাল টেনশনটা বইতে হয়। ডোনাল্ড ট্রাম্প যেভাবে প্রত্যেকটা রাষ্ট্রকে দখল করতে চাচ্ছে, তাতে আমার আগামী দিনে মনে হচ্ছে এই 2 থেকে 4 থেকে 6 মাসের মধ্যেই একে একে অন্য রাষ্ট্ররা ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে চলে যাবেন এবং যুদ্ধ আবার মেবি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে। এই কয়েকটি কথা বলে আপনার থেকে বিদায় নিলাম। আপনারা সুস্থ থাকুন, সাবধানে ইনভেস্টমেন্ট করুন, কারণ পুরোটাই এখন জাগলারি চলছে, পুরোটাই ম্যানিপুলেশন চলছে, পুরোটাই খবরের উপর ভিত্তি করে চলছে। ডোনাল্ড ট্রাম্প যা বলছেন তাই হচ্ছে। $126 তেল হয়ে গেল, তাতেও কিন্তু $800 800 পয়েন্ট ডাউ জোন্স গতকাল বেড়ে। কী না ম্যানুফ্যাকচারিং ডাটা ভালো আসছে, সব ভুলভাল। সব জায়গায় এরকমভাবে প্রত্যেকটা দেশে এই গ্লোবাল লিডার সব এক ছাতার তলায়, একমাত্র ইন্ডিয়া ছাড়া মানে ইন্ডিয়াকে নিচ্ছে না এই কারণেই না, ইন্ডিয়াকে বিশেষ করে চায় না আর আমেরিকা চায় না যে তৃতীয় শক্তিধর দেশ হোক। তাই দাবিয়ে রাখবার জন্য আমেরিকা চায় না, ভেতরে ভেতরে প্রচুর চেষ্টা করছে, করে যাচ্ছে, ইন্ডিয়াকে উঠতে দেবেও না। এই কয়েকটি কথা বলে আপনাদের থেকে বিদায় নিলাম। নমস্কার।